হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর 13তম অধ্যায় ভেদ। অলরেডি আমরা এই টপিকের উপর 3টি ক্লাস করে ফেলেছি, যেখানে আমাদের কোর্সে দেখি 13 এর 7 পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। আজকের চতুর্থ ক্লাসে আমরা কোর্সে দেখি 13 এর 8 নম্বর থেকে সমস্যাগুলোর সমাধান দেখে নেব। যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ওই ক্লাস ভিডিওগুলি দেখে নাও, তারপরে আজকের ক্লাসটি দেখো এবং আজকের ক্লাসটি সম্পূর্ণ শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখো, তবে সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। আমি 8 নম্বর সমস্যাটা পড়ছি, সঙ্গে ডিসপ্লেতে দিয়ে দেবো, তোমরা সামনে বইটা রাখো, বুঝতে সুবিধা হবে। দেখো 8 নম্বর সমস্যায় আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। ঠিক এই ধরনের লেখাঙ্ক আমরা 2 নম্বর ক্লাস ভিডিও করেছিলাম। তোমরা যদি ওইগুলো দেখে থাকো তাহলে এগুলো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখো কিভাবে করতে হয়। আমাদের যে যে ইনফরমেশন গুলো এখানে আছে প্রত্যেকটা করসপন্ডিং একটা করে চলরাশি অ্যাসাইন করতে হয়। দেখো এখানে কি কি আছে, কৃষকের সংখ্যা আছে, দিনের সংখ্যা আছে এবং জমির পরিমাণ আছে। তো প্রত্যেকটাকে আমরা এক একটা চলরাশি দ্বারা রিপ্রেজেন্ট করবো। কেমন? দেখো কি করছি, তাহলে মনে করি এক্স ওয়াই জেড যথাক্রমে কৃষকের সংখ্যা, তারপরে মনে করা ছিল তোমার দিন সংখ্যা ও জমি পরিমাণ, দিন সংখ্যা ও জমির পরিমাণ প্রকাশ করে। ওকে, তো আমরা তিনটে এর রেসপেক্টে তিনটে চলরাশি অ্যাসাইন করে দিলাম। এবার হচ্ছে আমাদেরকে এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলোকে আমাদেরকে সাজাতে হবে। দেখো আমরা বলতে পারি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো কিরকম সমস্যা। দেখো দেওয়া আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করেন। তাহলে আমরা এইভাবে লিখছি এক্স ওয়াই জেড। আচ্ছা, এক্সটা ছিল হচ্ছে 15 জন কৃষক, এক্সটা হচ্ছে কৃষকের পরিমাণ, তাহলে এক্স হলো 15। আচ্ছা, 5 দিনে, দিনটা হচ্ছে আমার কোনটা, দেখো দিন সংখ্যা হচ্ছে ওয়াই 5 দিনে, আর জেডটা হচ্ছে জমির পরিমাণ, জমির পরিমাণটা ছিল দেখো 18 বিঘা। কেমন? এই হয়ে গেল প্রথম লাইনটা। এরপরটা কি বলা আছে, 10 জন কৃষক 12 বিঘা জমি, তাহলে কৃষকের সংখ্যা হবে 10 আর জমি হচ্ছে যেটা জেড সেটা হচ্ছে 12 বিঘা এবং তোমাকে এই দিন সংখ্যাটা নির্ণয় করতে হবে। এইভাবে আমরা প্রকাশ করে ফেললাম। এবার আমরা এটা সমাধান দেখো অনেক পদ্ধতিতে জানতাম, আমরা ত্রৈমাসিক জানতাম, আমরা ঐকিক নিয়ম জানতাম, কিন্তু এখন করব একটা ভেদ যে তত্ত্ব শিখছি, ভেদ প্রয়োগ করে এটাকে প্রমাণ করব। কিভাবে করব, আমরা যেহেতু দিন সংখ্যা অর্থাৎ ওয়াইটা নির্ণয় করতে হবে, তো আমরা ওয়াই এর সঙ্গে এদের দুজনের কি ভেদ সম্পর্ক আছে, সরল ভেদ না ব্যস্ত ভেদ, সেটা দেখে নেবো। কেমন? দেখো আমরা কিভাবে দেখছি, ওয়াই মানে হচ্ছে আমরা জানি দিন সংখ্যা। আচ্ছা চলো, দিন সংখ্যার সঙ্গে কৃষকের সংখ্যা, মনে করো কাজের পরিমাণটা নির্দিষ্ট রেখে দিলাম। কাজের পরিমাণ যখন নির্দিষ্ট থাকবে তখন যদি আমি দিনটা বাড়িয়ে দিই তাহলে কি আমার ওই কাজটা করার জন্য অনেক কৃষকের, যতজন কৃষক ছিল দিন বাড়িয়ে দিলে তত কৃষকের প্রয়োজন হবে? হবে না, কম কৃষকেই দিন বাড়িয়ে দিলে কাজ করে দেবে। আবার যদি মনে করো দিন কমিয়ে দিই, মানে কম দিনে কাজটা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কৃষকের সংখ্যাটাকে বাড়াতে হবে, তবে তাড়াতাড়ি করে কাজটা হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দিন সংখ্যার সঙ্গে কৃষকের সংখ্যার ব্যস্ত সম্পর্ক, একটা বাড়ালে অন্যটা কমাতে হচ্ছে, একটা কমালে অন্যটাকে বাড়াতে হচ্ছে, এবং এইটা ব্যস্ত সম্পর্ক হচ্ছে তার কারণ আমরা জানি যে এইসব ঘটনার ক্ষেত্রে ভেদধ্রুবক গুলো কি হবে, সব ধনাত্মক হবে, পজিটিভ হবে, এবং ভেদধ্রুবক পজিটিভ হয় বলেই এটা হচ্ছে। তাহলে আমরা দেখো কি বলছি, এখানে আমরা বলতে পারি যে ওয়াই ও এক্স, দেখো ওয়াই এর সঙ্গে এক্স এর কি সম্পর্ক, ব্যস্ত ভেদ আছে, ব্যস্ত ওয়াই ও এক্স ব্যস্ত ভেদে আছে। আচ্ছা, আরেকটা কি জানি আছে, যখন জেড হচ্ছে তোমার ধ্রুবক। কেমন? মানে আমি কাজের পরিমাণটা ঠিক রেখে দিয়েছি। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা গাণিতিক রূপ দিয়ে দিই তাহলে কি বলতে পারি, ওয়াই ভ্যারিজ 1/x যখন জেড ধ্রুবক। আচ্ছা, এবার দেখো এবার ওয়াই এর সঙ্গে আমরা জেড এর দেখছি, তাহলে ওয়াই ও জেড কি ভেদে আছে, ওয়াই হচ্ছে তোমার হচ্ছে দিন সংখ্যা, জেড হচ্ছে জমির পরিমাণ। মনে করো কৃষকের সংখ্যা নির্দিষ্ট 10 জন, ধরো কৃষক 10 জন কৃষকই আমাদেরকে জমির পরিমাণ বাড়িয়ে দিলাম, তাহলে চাষ করতে কত সময় বাড়াতে হবে না কম দিতে হবে? অবশ্যই সময় বাড়াতে হবে, যত আমি জমি বাড়াবো কাজ বাড়বে, তত সময় বাড়াতে হবে। আবার যদি আমি জমি কমিয়ে দিই তাহলে কি হবে, কাজও কমে যাবে, সময়ও কম দিলে চলবে।
তাহলে আমরা দেখছি একটা বাড়লে অন্যটা বাড়াতে হচ্ছে, একটা কমালে অন্যটা কমাতে হচ্ছে। তার মানে ওয়াই ও জেড কিসে থাকবে? সরল ভেদে থাকবে। যখন এইরকম হয় তখন সরল ভেদে থাকে। যখন কোনটা ঠিক রেখেছিলাম আমরা? এক্সটা, অর্থাৎ আমরা কৃষকের সংখ্যাটা ধ্রুবক রেখেছিলাম। তাহলে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল লিখি তাহলে ওয়াই ভার্সেস জেড যখন এক্স ধ্রুবক। এবার দেখো এইরকম জায়গা থেকে আমরা যৌগিক ভেদের একটা সূত্র জানতাম, তোমাদের যদি মনে থাকে যে অর্থাৎ যৌগিক ভেদের সূত্র অনুসারে কি হয়, এই দুটোকে কম্বাইন করে লিখতে পারি ওয়াই ভার্সেস এই দুটো গুণ হয়ে গেল, উপরে জেড নিচে এক্স। যখন কি হবে? যখন এক্স ও জেড উভয় পরিবর্তনশীল। বোঝা গেল? এবার দেখো আমরা এখান থেকে সমাধান করব কিভাবে। আমরা কি করব, এখানে ভেদ ধ্রুবকটা তুলবো, আমরা বাদিয়ে দিয়ে লাইনটা কন্টিনিউ করব। y ইকুয়াল টু কে ইন্টু জেড বাই এক্স, ভেদ ধ্রুবক তোলার নিয়ম এটা, যেখানে আমাদেরকে লিখতে হয় কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। যদিও আমরা নট ইকুয়াল টু 0 বলছি, তবুও আমরা জানবো যে এটা অবশ্যই পজিটিভ, কারণ পজিটিভ হয় বলেই আমরা এই সরলভেদ ব্যস্তভেদ গুলো পেয়েছি। এবং উত্তর পার করে যদি কখনো আমি কে এর মান নেগেটিভ পাই, তার মানে আমরা ভুল করেছি। কেমন? চলে এসে দেখো এখানে আমরা সমাধান করবো কিভাবে। আমরা এই ইনফরমেশন গুলো কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাচ্ছি? প্রথমে কে এর মান নির্ণয় করার জন্য এই পুরো ইনফরমেশনটা কাজে লাগাবো। দেখো যখন x সমান 15, y সমান, আচ্ছা জেডটাকে লিখে দিই, জেড সমান 18, তখন y সমান 5। এই তো ছিল আমাদের ওই ইনফরমেশনটা এখানে লেখা ছিল। তাহলে দেখো এইখানে আমরা ভ্যালুগুলো বসাচ্ছি। আমরা x এর জায়গায় y এর জায়গায় বসাচ্ছি 5, কে x এর জেড এর জায়গায় লিখবো আমরা 18 আর x এর জায়গায় 15। তাহলে দেখো আমরা সমাধান করলে কি এর মান পাচ্ছি। আমরা গুণ করার প্রয়োজন নেই, আমরা এই আকারে লিখে রাখবো, তাতেই আমাদের সুবিধা হবে। কেমন? তো এটা হলো কে এর মান। যেই কে এর মান পেয়ে গেলাম তখনই আমরা কি করবো, এখানে বসিয়ে দেব। অতএব y ইকুয়াল টু 15 ইন্টু 5/18 ইন্টু জেড বাই এক্স, এখানে আমরা মানটা বসিয়ে দিলাম। এবার জানতে চাইছে কি এইটা, যখন x 10 হবে জেড 12 হবে। এবার যখন x সমান 10 এবং z সমান 12, তখন এখানে বসালে কি পাচ্ছি দেখো তো, y ইকুয়াল টু 15 ইন্টু 5/18, আমি x এর জায়গায় বসাচ্ছি 10, z এর জায়গায় বসাচ্ছি 12। তো দেখো সমাধান করছি আমরা, কাটাকুটি করি। 5 দুগুণে 10, 2 6 6 3 3 5, সো y ইকুয়াল টু 5। তো লাস্ট লাইনে আমরা একটা অ্যান্সার লিখবো যে y মানে কি বেরোলো, আমাদের দিন সংখ্যা বেরিয়ে গেল যে 5 দিনে কাজটি কমপ্লিট হবে, বা তারা 5 দিনে কাজটি চাষ করতে পারবে। তো এখানে লিখে দেবে যে 5 দিনে চাষ করতে পারবে। বোঝা গেল? তো এইভাবে আমাদের একটা কমপ্লিট অ্যান্সার হবে। এবং যে ওয়েটা দেখে রাখো, যে জিনিসগুলো দেওয়া থাকবে সেগুলোকে চলরাশিতে রিপ্রেজেন্ট করতে হবে, তাদের মধ্যে সম্পর্ক দেখতে হবে, যৌগিক ভেদের সূত্র ইউজ করতে হবে, যদি দুজন থাকে, নাহলে একজনই হয়ে যাবে। কে এর মান নির্ণয় করতে হবে, আবার যে অজানাটা সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো চলে আসে, এইভাবে আমরা দেখে নেবো 9 নম্বর সমস্যা। 9 নম্বর সমস্যা আছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1.112 এবং 2.112 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা সম্পর্ক দিয়েছে গোলকের আয়তনের সঙ্গে গোলকের ব্যাসার্ধের। তাহলে আয়তনের সঙ্গে ব্যাসার্ধের যে সম্পর্ক দেওয়া আছে তার জন্য আমরা দুটো চলরাশি নিয়ে নিই। দেখো মনে করি আয়তন ভি ও ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ পায়। তো আমরা দুটো জিনিস আয়তন আর ব্যাসার্ধের জন্য দুটো চলরাশি ধরে নিলাম। এবার দেখো কি দিয়ে দিয়েছে, তো যে আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা বলতে পারি যে আয়তন ব্যাসার্ধের ত্রিঘাত এর সাথে সরলভেদে আছে। আচ্ছা, তার মানে কি, আয়তন যখন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে থাকবে, তার মানেটা দেখো, আয়তন ব্যাসার্ধ তার ত্রিঘাত এর সঙ্গে সরলভেদ। বোঝা গেল? আমরা ঠিক যেরকম আছে সেরকম পড়ে পড়ে লেখার চেষ্টা করলাম এবং সম্পর্ক পেয়ে গেলাম। আর এরপরে আমাদের কাজ হচ্ছে বা এই ভেদ চিহ্নটা তোলা, সমান কে আর কিউব, যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছ যে এই আমরা
আয়তনের সঙ্গে ব্যাসার্ধের একটা সম্পর্ক পেয়ে গেলাম। এবার দেখো তিনটে আমার ভ্যালু দেওয়া আছে গোলকের, একটা হচ্ছে 1.1 2 এবং 2.1 মিটার ব্যাস। তাহলে দেখো কি কি দিয়েছে, আমরা প্রত্যেকটা আলাদা গুলো ভাবছি। তাহলে প্রথম গোলকের কি মনে করো প্রথম গোলকের আমরা আয়তনকে V1 বলছি ও ব্যাসার্ধকে R1 বলছি। কেমন, R1 টা আমরা নির্ণয় করে নিতে পারি কেমন করে, এখানে দেখো ব্যাস দেওয়া ছিল 1.1 1.1 ছিল তোমার ব্যাস, তাহলে ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো। দেখো এটাকে আমরা সমাধান করে একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোমার 3/2 ভাজিতক 2, তার মানে হচ্ছে 3/4। কেমন, এই হয়ে গেল এত মিটার, এই হয়ে গেল আমাদের প্রথম গোলকের ব্যাসার্ধ। আর আয়তন V1, তাহলে দেখো এই যে ফর্মুলাটা এটা তো সব গোলকের জন্য সত্যি, তাহলে আমি এই কথাটা বলতে পারি যে V1 সমান KR1 কিউব। কেমন, তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই কি পাবো বলতো, V1 = KR1 কিউব মানে হচ্ছে 3/4 কিউব। বুঝতে পেরেছো? তো এই হয়ে গেল আমাদের প্রথম গোলকের আয়তন। ঠিক আছে, এবার দেখো এই একই রকম ভাবে দ্বিতীয় গোলক তৃতীয় গোলক সবই করবো। কেমন, তাহলে আমরা করছি দ্বিতীয় গোলকের আয়তন V2 ও ব্যাসার্ধ R2 বলছি। যেখানে R2 টা দেখো এখানে ব্যাস দেওয়া ছিল 2 মিটার, তাহলে 2 মিটারকে 2 দিয়ে ভাগ করো তাহলে 1 মিটার পাবে, এইটাই হয়ে গেল তোমার ব্যাসার্ধ। এবার এখানে বসিয়ে দিলে দেখো হচ্ছে V2 = K × R2 কিউব। এখানে যদি আমরা মানটা বসাই তাহলে V2 = পাচ্ছি K × 1 কিউব। বোঝা গেল, তার মানে অ্যাকচুয়ালি K × 1 কিউব মানে হচ্ছে K। এবার চলে এসো আমরা তৃতীয় গোলকে আসি। তৃতীয় গোলকের আয়তন V3 ও ব্যাসার্ধ R3 বলি। আচ্ছা, R3 দেখো দেওয়া ছিল কত, 2.1 এটা ছিল ব্যাস, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করছি তাহলে আমরা পাচ্ছি দেখো 5/2 মানে 5/4 মিটার, এটা হলো ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে আবার বসাচ্ছি, তাহলে V2 = K, V3 = K × R3 কিউব। ভ্যালুগুলো বসালে পাচ্ছি V3 = K × 5/4 কিউব। এবার দেখো যে নতুন গোলকটা তৈরি হলো সেই গোলকটা তো এই তিনটেকে জুড়ে তৈরি হবে, তার মানে এই তিনটের আয়তন মিলিয়েই নতুন গোলকের আয়তন তৈরি হবে। তাহলে মোট আয়তনটা আমরা নির্ণয় করতে পারবো এবং যে মোট আয়তনটা পাবো সেটাই হবে নতুন গোলকের আয়তন। তাহলে আমরা যদি বলি যে এই এর ফলে গলানোর ফলে বানানো গোলকের, তাই তো, তাহলে বানানো গোলকের আয়তন V ও ব্যাসার্ধ ক্যাপিটাল R হলে, বড় গোলক তো ওই জন্য বলছি, হলে কি হবে বলতো, এও তো এই জিনিসটা মানবে, এটা তো সব গোলক মানে। আচ্ছা, তার ক্ষেত্রে কি হবে, V = K × R কিউব। দেখো এবার এই ভিটা কি করে হবে, এই ভিটা এগুলো যোগ করেই হবে। তাহলে আমরা এইটুকু বলতে পারি যে V1 + V2 + V3 = K × R কিউব। এবার এখানে আমরা যদি মানগুলো বসাই, দেখো V1 এর ভ্যালু, V2 এর ভ্যালু আর V3 এর ভ্যালু। V1 এর ভ্যালু হচ্ছে K 3/4 কিউব, K + K 5/4 কিউব = K R কিউব। কেমন, এবার দেখো এখানে আমরা কি করছি, এটাকে সমাধান করছি। আমরা সমাধানটা এখানে করে দেখাচ্ছি। দেখো সমাধান করার জন্য আমরা এটা করছি যে এদিক থেকে K কমন নিয়ে কেটে দিচ্ছি, তাহলে কি কি পড়ে থাকছে দেখো, R কিউব পড়ে থাকছে, আমরা এই দিকটা আগে লিখে দিচ্ছি। R কিউব = এখানে পড়ে থাকছে 3/4 কিউব। 3/4 কিউব মানে হচ্ছে 27/4 = 64। আচ্ছা, এটা 1 থাকছে আর এটা থাকছে দেখো 125/64। এবার এটাকে যদি আমরা সমাধান করি কি পাচ্ছি দেখো তো, সো R কিউব = এটা লসাগু হচ্ছে 64। আচ্ছা, 64 এর সঙ্গে এটা হচ্ছে 27 + 64 + 125 বা R কিউব = এগুলো যোগ করলে হচ্ছে দেখো 5 9 6 হাতে রইল 1 1 3 3 9 11 1 হাতে রইল 1 2 216/64। দেখো এটা আমরা কাটাকুটি করতে পারি, চলো আমরা 8 দিয়ে কাটাকুটি করি। 8 দিয়ে করলে হচ্ছে 6 8 27 56 8 আসছে 64, 8 2 16 5 27 56। সুতরাং এটা আমরা সমাধান করলে পাচ্ছি R = 3/2। তো 3/2 হলো এর কি ব্যাসার্ধ, কিন্তু চেয়েছে হচ্ছে ব্যাস, তার মানে আমরা ব্যাস সমান কি করব, 3/2 × 2 মানে 3 মিটার। সো আমাদের দেখো একটা
কত সুন্দর ভেদ তত্ত্ব প্রয়োগ করে কিভাবে এর ব্যাসটা বেরিয়ে গেল। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে ভেদ ধ্রুবকটা চলছে, দেখো প্রত্যেকটাই তো গোলকের, তো তাই জন্য প্রত্যেকটাতে কিন্তু একই ভেদ ধ্রুবক আছে, কে আছে। যদি একটা গোলক হতো, একটা লম্ববৃত্তাকার চোঙ হতো বা অন্য কিছু হতো, তাহলে কে গুলো কিন্তু পাল্টাতো। এখানে যেহেতু সবগুলোই গোলক, তো কেটা কেই রয়েছে, ওই জন্যই কেটে গেল। কেমন? তো এবার আমরা চলে আসবো 10 নম্বর সমস্যায়। দেখো 10 নম্বর সমস্যায় আছে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে, অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x সমান 1 হলে y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5, x y এর মধ্যে সম্পর্ক লিখি। দেখো আমরা কিভাবে করতে পারি। 10 নম্বর সমস্যা বলছে y দুটি চলরাশির সমষ্টির সমান। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে মনে করি y u ও v দুজন, এদের সমষ্টির সমান। আমরা y কে u আর v এর সমষ্টির সমান মনে করছি, তাহলে আমরা কি লিখতে পারি, y ইকুয়াল টু u প্লাস v, এটাই ওটার মানে দাঁড়ায়। এবার দেখো বলে দিয়েছে যাদের প্রথম জন x এর সঙ্গে সরল ভেদে আছে। আচ্ছা, তাহলে এই অনুযায়ী দেখো প্রথম জন মানে u, তাহলে u x এর সহিত সরল ভেদে আছে। তার মানে আমি বলতে পারি যে u ভ্যারিজ x, আর এর মানে দেখো আমরা কি বলতে পারি, আমরা পাশে করে দেখাচ্ছি, u ইকুয়াল টু kx, যেখানে k নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো দ্বিতীয় শর্তটা কাজে লাগাই। কি বলছে, এবং দ্বিতীয় জন x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে দ্বিতীয় জন মানে হচ্ছে v, এই v, যে v x এর সহিত ব্যস্ত ভেদে আছে, তার মানে v ভ্যারিজ 1/x, ওই কথাটার মানে এটাই। এবার দেখো আমরা এখান থেকে এর মানেটা বলতে পারি যে v ইকুয়াল টু k বাই x। এখন আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে যে একই অঙ্কে দুটো ভ্যারিজাস চিহ্ন উঠছে, এবং দুটো কিন্তু একই জিনিস না। এই ইউ কি জানি না, ভি কি জানি না, দুজন আলাদা আলাদা জিনিস। তাহলে এর ক্ষেত্রে আমি ভেদ ধ্রুবক আর এর ক্ষেত্রে ভেদ ধ্রুবক আমি এক করতে পারি না। তাহলে এইটাকে আমি k1 বলে দিই আর এটাকে k2 বলে দিই। কেমন? k2 নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এই অঙ্কের ক্ষেত্রে কি ছিল, সবগুলোই গোলক ছিল, তাই সবার কে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তো ইউ ভি কিছু অন্য অন্য জিনিস হতে পারে, তাই জন্য আমরা দুজনে আলাদা আলাদা ভেদ ধ্রুবক নিলাম। এবার দেখো এইগুলো, এই দুটো ভ্যালু ইউ আর ভি এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিই, এটাকে 1 নম্বর বলছি। তাহলে 1 নম্বরে ইউ ভি এর ভ্যালু বসাচ্ছি 1 থেকে পাই। দেখো y ইকুয়াল টু হচ্ছে k1x প্লাস k2 বাই x, এইটাকে আমরা 2 নম্বর বলে রাখছি। কেমন? এবার দেখো আমরা শর্তগুলো ইউজ করি। কি শর্ত ছিল, x 1 হলে y -1। তাহলে আমরা এটা বলি যে x সমান 1 হলে y সমান -1, এখানে বসানো যাক -1 ইকুয়াল টু k1 ইন্টু 1 প্লাস k2 বাই 1। দেখো এদিক ওদিক সাজিয়ে নিলে আমরা এটা লিখতে পারি k1 প্লাস k2 ইকুয়াল টু -1, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ বলে রাখছি। আবার দেখো আরেকটা শর্ত ছিল, x 3 হলে y 5, তাহলে x সমান 3 হলে y সমান 5, ওটাও এখানে বসানো যাক 5 ইকুয়াল টু k1 3 প্লাস k2 বাই 3। দেখো 3 দিয়ে আমরা যদি গুণ করে নিয়ে এই দিকটা আগে লিখি, তাহলে হবে 9k1 প্লাস k2 ইকুয়াল টু 15। আশা করি বুঝতে পেরেছো। এটাকে আমরা তাহলে বলে দিই 4 নম্বর। এবার দেখো আমরা সমাধান করবো 3 আর 4। 3 আর 4 কিভাবে সমাধান করতে পারি, অপনয়ন পদ্ধতিতে। অপনয়ন পদ্ধতির জন্য এগুলোকে লিখছি k1 প্লাস k2 ইকুয়াল টু -1 আর 9k1 প্লাস k2 ইকুয়াল টু 15। অপনয়নের জন্য বিয়োগ করে দিই, বিয়োগ বিয়োগ বিয়োগ, এটা কেটে গেল। দেখো তাহলে এটা হলো -8k1 ইকুয়াল টু -16। আমরা সমাধান করলে পাচ্ছি, দেখো এখানে করে দেখাচ্ছি k1 ইকুয়াল টু 2, মাইনাস মাইনাস কেটে গেল 2 হলো। এবার এই k1 এর ভ্যালু আমরা কোথাও একটা বসিয়ে দিই, মনে করো এখানে বসাচ্ছি 3 এ, তাহলে 3 নম্বর থেকে কি পাচ্ছি, এখানে k1 এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, মানে 2 প্লাস k2 ইকুয়াল টু -1, তার মানে হলো k2 ইকুয়াল টু -3। এবারে এই k1 আর k2 এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিই 2 নম্বরে। দেখো 2 নম্বরে বসালে আমরা x এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। k1 এর ভ্যালু ছিল 2x, আচ্ছা y ইকুয়াল টু 2x মাইনাস 3/x। তাহলে এইটাই হয়ে গেল আমাদের x আর y এর মধ্যে সম্পর্ক। দেখো খুব সহজ অঙ্ক, শুধুমাত্র আমরা ভেদের কয়েকটা জিনিস কাজে লাগিয়েছি, তারপরে বাকিটা হচ্ছে আমাদের সিম্পলি ইকুয়েশন সলভ। কেমন? তো এবার আমরা দেখে নেব শেষ অঙ্ক আজকের ক্লাসের, সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্কে আছে a ভ্যারিজেস b b ভ্যারিজেস c হলে দেখায় যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিজেস
এবিসি ইন্টু এস কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো আমরা কিভাবে দেখাতে পারি, আমাদের যে দুটো জিনিস দেওয়া আছে লক্ষ্য করো, এ ভ্যারিজেস বি আর বি ভ্যারিজেস সি, এই দুটো দেওয়া আছে। তো যখন এই দুটো দেওয়া থাকবে আমরা এখান থেকে কি করবো, ভ্যারিজেস চিহ্ন তুলবো। কিভাবে তুলবো, দেখো এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু কে বি, আর এখান থেকে বলতে পারি বি ইকুয়াল টু কে সি। যেখানে যেখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা দুটো ভ্যারিজেস পেয়েছি এবং এখানে আছে কে, এখানে কে, তার দুটো ভ্যারিজেস আমরা একই ভেদ ধ্রুবক ব্যবহার করতে পারি না, তাহলে দুটো আলাদা আলাদা ইউজ করবো। এটাকে কে1 বলি, এটাকে কে2 বলি। একই অঙ্কে যখন দুটো পাবো আমরা আলাদা আলাদা বলবো। যেখানে কে1 ও কে2 নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। বুঝে গেছো? এবার দেখো এই অঙ্কটা তোমাদের চেনা, তোমরা যারা কে সমানুপাতের অঙ্ক করেছো, কিছুদিন আগে আমি ক্লাসে দিয়েছিলাম অনুপাত সমানুপাতের, তো ওইখানে দেখো এটা জানা। দেখো এই বি এর মানটা নিয়ে সেখানে বসিয়ে দিতে পারি, বা হ্যাঁ বসিয়ে দিই। তাহলে এ ইকুয়াল টু কে1, বি এর ভ্যালু হচ্ছে কে2 সি। তাহলে এইটা হলো এ এর ভ্যালু, আর এটা হলো বি এর ভ্যালু, আর সিটা সি থাকবে। কেমন? এবার দেখো এইগুলো কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, আমাদেরকে এইটা দেখাতে হবে, যেটা আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এইটা দেখাতে হবে। দেখো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব, বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজেস এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই জিনিসটা আমাদের দেখাতে হবে। কেমন? দেখো আমরা সবসময় একটা পয়েন্ট বলেছিলাম যে এইটা ভ্যারিজেস এটা দেখালে আমরা এইটা বাই এইটা দিয়ে অঙ্ক শুরু করবো। দেখো তাহলে কিভাবে অঙ্ক করছি, এখন এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, এইটা বাই ওই জিনিসটা এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা সবসময় এটা দিয়ে অঙ্ক শুরু করবো। আর যদি এর ভ্যালুটা আমরা কনস্ট্যান্ট দেখাতে পারি তাহলে কি হবে, ওইটা প্রমাণ হয়ে যাবে। কেমন? তাই তো সূত্র ছিল যে দুটো চলরাশির অনুপাত ধ্রুবক, তার মানে ওরা ভ্যারিজেস আছে। কেমন? সরল ভেদে আছে। তো দেখো আমরা কি করছি, আমরা এটাকে কি করছি, ভ্যালুগুলো বসাচ্ছি। সব ভ্যালুগুলো বসাবো। এ এর ভ্যালু হচ্ছে এইটা, দেখো কে1 কে2 সি তার কিউব। আচ্ছা বি এর ভ্যালু হচ্ছে কে2 সি, আচ্ছা তার কিউব। বি এর ভ্যালু হচ্ছে কে2 সি তার কিউব, সিটা সি কিউবই থাকবে, সিটা সি কিউবই থাকবে। এ এর ভ্যালু হচ্ছে কে1 কে2 সি তার কিউব। আর নিচে এবিসি, এর ভ্যালু হচ্ছে কে1 কে2 সি, বি এর ভ্যালু হচ্ছে কে2 সি, সি এর ভ্যালু সি, আর এ কিউব মানে হচ্ছে কে1 কে2 সি তার কিউব প্লাস বি এর ভ্যালু মানে হচ্ছে কে2 সি তার কিউব প্লাস সি কিউবটা সি কিউবই থাকবে। কেমন? এটাকে এবার সিম্পলিফাই করছি। আমাদের টার্গেট হচ্ছে কনস্ট্যান্ট দেখানো। দেখো আমি যদি মনে করো এই সব কিউব গুলো ইভ্যালুয়েট করি, কি হবে, এটা হবে কে1 কিউব কে2 কিউব সি কিউব, এটা হবে কে2 কিউব সি কিউব প্লাস কে2 কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু কে1 কিউব কে2 কিউব সি কিউব। আর নিচেরটা হবে দেখো কে1 কে2 স্কোয়ার সি কিউব, আর এগুলো করলে হচ্ছে কে1 কিউব কে2 কিউব সি কিউব প্লাস কে2 কিউব সি কিউব প্লাস সি কিউব। আমরা এগুলোকে সব গুণ করবো, করে কমন নেব। কিভাবে করছি আমরা লক্ষ্য করো, প্রত্যেকটা দেখো উপরে সি কিউব দুটো করে সি কিউব, মানে সি টু দ্য পাওয়ার 6 সি টু দ্য পাওয়ার 6 সি টু দ্য পাওয়ার 6 আছে, সো একটা সি টু দ্য পাওয়ার 6 কমন নিলাম। আর দেখো এখানে একটা আছে কে2 কিউব, এখানে কে2 কিউব, এখানে কে2 কিউব, তাহলে আমরা একটা কে2 কিউব কমন নিচ্ছি। তো কি পড়ে থাকছে, তাহলে এখান থেকে পড়ে থাকছে কে1 কিউব আর কে2 কিউব একটা পড়ে থাকছে। আচ্ছা এইখান থেকে পড়ে থাকছে শুধু কে2 কিউব চলে গেছে, মানে 1 পড়ে থাকছে, কে2 কিউব চলে গেছে, 1 পড়ে থাকছে। আর এখান থেকে দেখো কে1 কিউব পড়ে থাকছে। ওকে, আর নিচে দেখো সি কিউব বাইরে ছিল, আচ্ছা কে1 ছিল, কে2 স্কোয়ার ছিল, আর ভিতর থেকে একটা আমি সি কিউব বার করে নিচ্ছি, আর একটা আর কিছু কমন নিচ্ছি না। তাহলে দেখো এখানে পড়ে থাকছে কে1 কিউব কে2 কিউব প্লাস কে2 কিউব প্লাস 1। কেমন? দেখো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা সি কিউব মিলে সি টু দ্য পাওয়ার 6 কেটে যাচ্ছে, আর এই যে কে2 স্কোয়ার আছে সেইটা এখানে কিউবটা কেটে দিচ্ছে, আর কিন্তু কোনো কাটাকুটি হচ্ছে না। কিন্তু যা পড়ে থাকছে সবই কে1 আর কে2 ছাড়া কিছু না। তার মানে এই পুরো জিনিসটাকে আমরা ধ্রুবক বলতে পারি। আর এই পুরো জিনিসটাকে যখন ধ্রুবক দেখিয়ে ফেললাম, তার মানে এইটা বাই এইটা ধ্রুবক, মানে এইটা এর সঙ্গে সরল ভেদে আছে, মানে এর পরের লাইনে, অতএব এইটা আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো আমরা টার্গেটটা যদি ফিক্স রাখি যে এইটা এটার সঙ্গে সরল ভেদে আছে দেখানোর জন্য, এটা বাই এটা দিয়ে অঙ্ক শুরু করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। কেমন?
তো দেখো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে তার সমাধান নিয়ে ফিরে আসবো। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাস ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সিলেক্ট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে।